বাংলাদেশের অন্দরে এই মুহূর্তে হচ্ছেটা কি দীপ্তাংশুদা? মানে মানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই ঘটনা প্রবাহ ঘটে যাচ্ছে বাংলাদেশে, উত্তাল পরিস্থিতি। সেই দেশে ভাঙচুর চলছে, নিজেদের দেশের ঐতিহ্য তারা শেষ করছে। আবার প্রাক্তন সেনার কর্তা তিনি করাপশনের চার্জে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তার যেখানে বাসভবন সেনানিবাস সেখান থেকে নাকি টাকা উদ্ধার হচ্ছে। ঘটছে কি আসলে সেখানে? স্বপন, আপনি যেখান থেকে শুরু করলেন আমি ওইখান থেকে শুরু করি। আমরা কিছুদিন আগে বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ওয়াকারুজ্জামান জাতির প্রতি, বাংলাদেশের জাতির প্রতি, বাংলাদেশের দেশের প্রতি একটা মেসেজ উনি দিয়েছিলেন, আমরা প্রত্যেকে জানি। এই মেসেজটা কেন হয়েছিল, যেটা আপনি ঠিকভাবে বললেন, যে ঠিক তার আগের দিন গভীর রাতে উনি একটা পেন্টাগন থেকে একটা ফোন রিসিভ করে। কে করেছে, আমরা যেহেতু এটা দুটো রাষ্ট্রের ব্যাপার আমি নামটা বললাম না, তবে পেন্টাগন থেকে নিশ্চিতভাবে একটা ফোন এসেছিল ওয়াকারুজ্জামানের কাছে, এবং ওয়াকারুজ্জামান একটা কোথাও একটা প্রেশার বিল্ড আপের পর উনি একটা বলেছে এনাফ ইজ এনাফ। বাংলাদেশে উনি বলেছেন 8 মাস আমি দেখছি জাতির সামনে। বিশেষ করে মেসেজটা ছিল ইউনিসের এই অন্তর্বর্তী সরকারে এবং জামাত, যারা হঠাৎ রাতারাতি চেগে উঠেছে, একটা কোথাও না কোথাও অক্সিজেন হয়তো পাকিস্তান অথবা আইএসআই থেকে পাচ্ছে, অথবা অন্য কোনো রাষ্ট্রে অথবা চীন থেকে পেয়েছে, তারা জেগে উঠেছিল এবং তাদের জন্য একটা মেসেজ দিয়েছিল এনাফ ইজ এনাফ। জাতির কে নষ্ট করবে না, বাংলাদেশকে নিজেদের মধ্যে ভেদাভেদ করে বাংলাদেশকে ধ্বংসস্তূপ বানাবার আপনাদের কোনো অধিকার নেই। বিশেষ করে অন্তর্বর্তী সরকার ইউনিসকে বলছিল, ওনার সঙ্গে ইউনিসের একটা ডিপ ডিভাইড আছে। এইটার সঙ্গেও আর একটা কথা যেটা আমরা জানি, যেটা পেন্টাগন থেকে ওনাকে বলা হয়েছিল, যদি উনি বারবার বলে আমার হাতে তো 30,000 শুধু বাংলাদেশের সামরিক বাহিনী। এই 30,000 ফিগারটা কেন বারবার বলে আমি বুঝি না। বাংলাদেশে হয়তো 30,000 থেকে একটু বেশি সামরিক বাহিনী, কারণ উনি খালি সামনে সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য বলে আমার হাতে 30,000 সৈনিক, আমি এটা দিয়ে আটকাতে হয়তো এই জামাত, এই মৌলবাদী সরকার, এই দুর্বৃত্তের সরকারগুলোকে আমি হয়তো আটকাতে পারবো না। এটার সঙ্গে পেন্টাগন একটা খুব পরিষ্কারভাবে কথা বলে দিয়েছিল যে যদি আপনি এটাতে মানে আপনার যদি সক্ষম না থাকেন, তাহলে আমাদের কিন্তু ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্স, রাষ্ট্রপুঞ্জের যে সামরিক বাহিনী বিভিন্ন রাষ্ট্রের পাঠায়, সেই ফোর্স কিন্তু আমাকে পাঠাতে হবে। কারণ কেউ চায় না যে ভারত এবং সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ায় একটা আবার নতুন করে সিরিয়ার জন্ম হয়। বাংলাদেশ কিন্তু একটা সিরিয়ার দিকে জন্ম হওয়ার মতন, যে দেশ তার কৃষ্টি, তার সংস্কৃতি এত উজ্জ্বল, তার এত ইতিহাস আছে, সেটাকে নষ্ট করে সিরিয়া হয়ে যাবে, এটা হয়তো বিশ্বের কোনো রাষ্ট্র এটা চায় না। বিশেষ করে ইউএস, ভারত এবং সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার যত রাষ্ট্র আছে তারা কেউ চায় না বাংলাদেশের এই অবনতি হোক। তার সঙ্গে সঙ্গে যে ঘটনা ঘটে, যেহেতু ওয়াকারুজ্জামান এই মেসেজটা জাতির উদ্দেশ্যে দিয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই বললাম আমি, তারপরে থেকেই 6-7 দিন 8 দিন হলো আইএসআই কিন্তু এই মেসেজটার পরও নড়ে বসেছিল। এবং আমরা জানি কিছু আইএসআই এজেন্ট যারা 26-27 জন বাংলাদেশে বিভিন্ন ক্যান্টনমেন্টের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু কিছু আইএসআই এজেন্ট অফিসার বিশেষ করে তারা কিন্তু একটা গুপ্ত প্লেন ল্যান্ড করেছিল এবং সেই প্লেনটা করে সেটা দোহার মাধ্যম দিয়ে করাচিতে ফেরত গেছে। কিন্তু তার সাথে সাথে এই যে আপনি বললেন যে একটা নতুন ডেভেলপমেন্ট, এটা গতকাল এই ডেভেলপমেন্টটা হয়েছে। ওনাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি যারা বাংলাদেশে দেখছেন অথবা ভারতবর্ষে যারা দেখছেন, আমাদের যেমন ডাইরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স আছে, ওদের সেই মিলিটারি ইন্টেলিজেন্সের যে আশওয়াইল অফিসার, যার নাম আপনি এক্ষুনি করলেন, তাকে কিন্তু একটা ঘেরাটপের মধ্যে 2 দিন ধরে তার ওপর একটা অবজারভেশন হচ্ছিল এবং তার বাড়ির সামনে গতকাল সন্ধ্যেবেলা থেকে একটা মেজর জেনারেল, 2 তরা গাড়ি, একটা মেজর জেনারেল গাড়ি, সে সার্ভিং বাংলাদেশ সামরিক বাহিনী একটি অফিসার, সে কিন্তু নজর রাখছিল। তার সঙ্গে সঙ্গে প্লেন রেসে সেনানিবাসের আশেপাশে বহু লোক ঘোরাঘুরি করছিল এবং যেই রাত্রির একটু বাড়ে, তখন আমরা দেখি যে ওদের করাপশন ব্যুরো, আর্মির কিছু অফিসার এটাকে কিন্তু তখন ক্লোজিং করে এই বাড়ির ওপর।
তারপর দেখা যায় একটা ট্রাঙ্ক, যে ট্রাঙ্কে জেনারেলি যে কোনো সামরিক বাহিনীর বাড়িতে এবং ইন্ডিয়ান আর্মির যে কোনো আমাদের বাড়িতে ওই ট্রাঙ্ক কিন্তু একটা ইট ইজ এন পেটেন্ট থিং, একটা এনি আর্মি অফিসার বাড়ি ট্রাঙ্ক পাবেন, ওখানে ম্যাক্সিমাম কি থাকে, ডকুমেন্টস থাকে, ফাইল ডকুমেন্টস এগুলো থেকে লক থাকে। সেই একটা কালো ট্রাঙ্ক পেয়েছে এবং তার মধ্যে 2.5 কোটি টাকা পেয়েছে এবং ওটা তাকে সঙ্গে সঙ্গে সিজ করে। এবং আমার মনে হচ্ছে এই যে ওয়াকারুজ্জামানের সেনাধ্যক্ষের এই মেসেজের পর উনিও কিন্তু ওনার ওপরে কিন্তু একটা ঘেরাটোপ বাঁধছে এবং ওনার ওপর এই জামাতি শক্তি, অন্তর্বর্তী শক্তি, আমি আরেকটা বলি, এই বাংলাদেশের সামরিক বাহিনী একটা কিন্তু স্প্লিট হয়ে গেছে। বেশিরভাগটা যদিও তারা যেমন একটি সামরিক বাহিনী হয় দেশের কথা ভেবে, ঠিক যেরকম মানে জাতীয়তাবাদী টার্গেট নিয়ে, অবজেক্টিভ নিয়ে একটা সেনা, তার একটা দেশের সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটিকে দেখার জন্যে তারা বাংলাদেশ আর্মির বেশিরভাগটা, কিন্তু একটা পোর্শন আছে ধরুন 30-35-40% যারা লেফটেন্যান্ট জেনারেল ভূঁইয়া, ওনাদের আর্স্টভাইল আর্মি চিফ বাংলাদেশে, তিনি ডিজিআইএসআই সঙ্গে এই লাস্ট 2-3 উইকসে অনেকগুলো মিটিং করেছে, ডাইরেক্টর জেনারেল আইএসআই সঙ্গে, লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের সঙ্গে, এই লেফটেন্যান্ট জেনারেল ভূঁইয়া বাংলাদেশের আর্স্টভাইল সেনা অধ্যক্ষ, এনার সঙ্গে কিন্তু অনেকগুলো মিটিং হয়েছে। এটা যেখানে যেখানে ওয়ার্নিং বেল বাজার দরকার বাজুক। এবং ওনাদের যে এখান থেকেই দুটো প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে যেরকম আপনি কিছুক্ষণ আগেই বললেন যে মানে কোনোভাবেই আমরা চাই না যে সিরিয়া হয়ে যাক, কারণ বাংলাদেশে পরিস্থিতি যদি সেই রকম হয় তাহলে কিন্তু আমাদের দেশেও এবং পার্শ্ববর্তী প্রভাব পড়বে, সাউথ এশিয়ান যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নটা কিন্তু অ্যাফেক্টেড হবে। ইউনূস তিনি ক্ষমতায় আসার পর থেকেই ভারত বিরোধী এই স্টান্সটা তারা রেখেছে এবং ভারত মিথ্যা প্রচার করছে, মিডিয়া মিথ্যা প্রচার করছে। ডক্টর ইউনূস তো বটেই, তার উপদেষ্টা মণ্ডলীর অনেক উপদেষ্টাই এটা বারবার বলেছেন, কিন্তু এই কথাটা এইটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বা চেপে যাওয়ার চেষ্টা করে আপনাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা থেকে আপনারা মুখ ফিরিয়ে রাখতে পারবেন না। আখেরে ক্ষতিটা কিন্তু সব থেকে বেশি আপনাদেরই হবে। আমি ঠিক এই জায়গা থেকে দীপ্তাংশুদা, যেরকম আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল, দুটো জিনিস, এক হচ্ছে গিয়ে আপনি বললেন বাংলাদেশ সেনাবাহিনীতে আড়াআড়ি দুটো বিভাজন চলে এসেছে। একদম ওয়াকারুজ্জামান তিনি দেশটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করছেন, সার্বভৌমত্ব এবং তার উপর যথেষ্ট প্রেসারও রয়েছে। একদম বিভিন্ন রাষ্ট্রের, যেরকম পেন্টাগন থেকে ফোন এসেছে, ভারতের চাপ আছে, ভারতের সেনাপ্রধান তিনি তো ক্লোজ কন্ট্যাক্টে রয়েছেন তার সঙ্গে, এই চাপগুলো যে তার উপর আছে এটা স্পষ্ট। এবারে এই যে ডিজিএফআই এর যে প্রাক্তন ডিরেক্টরকে যে গ্রেপ্তার করা হলো, তার বাড়ি থেকে, মানে আমি বলছি এই যে ট্রাঙ্ক থেকে, যে ট্রাঙ্কে মানে প্রত্যেক সোলজারের কাছেই ট্রাঙ্ক থাকে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, সেই ট্রাঙ্কের মধ্যে 2.5 কোটি টাকা তিনি গুছিয়ে রাখছেন, মানে খুব কাঁচা কাজ হয়ে গেল না এটা? একদম স্বপন, একদম ঠিক জায়গায় মেরেছো তুমি। প্রথম কথা, যারা এইটা দেখে বিভিন্ন কমেন্ট করছে, বিশেষ করে বাংলাদেশের নাগরিককে আমি বলতে চাই, শাক দিয়ে, আপনারা তো বাংলাটা খুব ভালো বোঝেন, আমার মনে হয় নিশ্চিত খুব শিগগিরই পাকিস্তানের সঙ্গে বন্ধু বলে উর্দুটাকেও আপনাকে শিখতে হবে, বাংলাটাকে বিসর্জন দেবেন। তাও যেহেতু বাংলা বোঝেন আমি বলে দিই, শাক দিয়ে মাছ দিয়ে শাক ঢাকা যায় না, এটা হচ্ছে একটা, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ল্যাসটা বেরোবেই।